মেকানিক্স, এটা হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা চ্যাপ্টার। আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার আর বাংলা ভাষার গণিত চর্চা থেকে চ্যাপ্টার 1 শেষ, 10 শেষ, 9 শেষ, অনেকগুলো শেষ। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার বাংলা ভাষার গণিত চর্চা, পেজ নাম্বার 106। উপপাদ্য 3, দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায় এবং রৈখিক বেগ হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক। আরও দেখাও যে ভি স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডিভাইড বাই ডি থিটা তার হোল স্কোয়ার, যেখানে ইউ ইকুয়াল টু 1/r, এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর পি অফ আর থিটা বিন্দুতে বেগ ভি এটা আমাদেরকে নির্ণয় করে দেখা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ভাষার গণিত চর্চা থেকে দেখালাম। আর এই একই প্রশ্ন, এটা হচ্ছে 23 ভার্সন। এই 23 ভার্সন থেকে দেখাই। 23 ভার্সনের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 4, সেন্ট্রাল ফোর্স। এই সেন্ট্রাল ফোর্সের এটা হচ্ছে এক্সাম্পল 2, পেজ নাম্বার 171। এটাই কি বলছে এটা দেখি। একই প্রশ্ন 2017 সালে আসছিল। দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। কি দেখাতে বলছে? প্রত্যেক বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। এই একটা প্রশ্ন করলো, ধ্রুবক হারে বৃদ্ধি পায় এবং রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের কি ব্যস্তানুপাতিক। ওই আরেকটা দেখা লাগবে। ঠিক আছে, মূল কথা এই একটা দেখা লাগবে, এই একটা দেখা লাগবে, আরেকটা প্রমাণ করতে হবে। ভি স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডিভাইডেড বাই ডি থিটা তার হোল স্কোয়ার, এটা দেখা লাগবে। তাহলে এটা যদি দেখার লাগে, প্রথমে আমি বই থেকে একটু চিত্রটা বোঝাই দিয়ে নিই। বই থেকে একটু বট করে লেখা আছে আর খাতা বেশি শর্ট করে লিখছি আমি। বইতে একটা চিত্র দিয়েছে, এক্স ও কিউ এ একটা অক্ষর দিয়ে দিয়েছে, এক্স ও কিউ একটা অক্ষর দিয়েছে। ধরি টি সময়ে কণার বক্রপথের, এই যে একটা বক্রপথ দিয়েছে, বক্রপথের উপর কণার অবস্থান বিন্দু কত? পি অফ আর থিটা। এই বক্রপথের উপরে একটা কণার অবস্থান বিন্দু দিয়েছে পি, সেই পি ইকুয়াল টু কত? আর থিটা। যেন ব্যাসার্ধ ভেক্টর ওপি, এখান থেকে একটা ব্যাসার্ধ ভেক্টর নেব, ওপি ইকুয়াল টু কত? আর। ব্যাসার্ধ ভেক্টর ওপি ইকুয়াল টু আর। আদিবিন্দু ও নিয়ে আদিরেখা ও এক্স এর সঙ্গে, এই যে ও এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল পিও এক্স কি কোণ উৎপন্ন করতেছে? পিও এক্স, এই যে এইখান থেকে পিও এক্স হচ্ছে থিটা কোণ উৎপন্ন করলো। কি কোণ উৎপন্ন করলো? থিটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, পিও এক্স ইকুয়াল টু থিটা কোণ করে। ধরি টি প্লাস ডেল টি সময়কালে ওই পথের উপর একই বিন্দু, যে পথটা দিচ্ছে ওই পথের উপরেই একই একটা বিন্দু, সেই বিন্দুটার নাম দিলাম কিউ। সেই কিউ ইকুয়াল টু আর প্লাস ডেল আর। এইটা যদি আর হয়, আর একটু যদি বৃদ্ধি করি, ওটা কি পরিমাণ বৃদ্ধি করলাম? ডেল আর পরিমাণ বৃদ্ধি করলাম। তাহলে এটা আর হলে পরে এটা আর প্লাস কত? ডেল আর। তাহলে আর প্লাস ডেল আর। আর এই যে এইখান থেকে এই যে আপ টু ডট 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 এইটুকু যদি থিটা হয়, এই যে এন পর্যন্ত যদি থিটা হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত? থিটা প্লাস ডেল থিটা, কারণ এখানেও তো ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পাইছে। তাই কিউ অফ আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা, যেখানে ও কিউ ও কিউ ইকুয়াল টু এই যে বলে দিচ্ছে আর প্লাস, এই যে আর প্লাস ডেল আর, এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিউ ও এক্স ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? থিটা প্লাস ডেল থিটা। মোট কথা এই টোটালটুক হচ্ছে থিটা প্লাস ডেল থিটা। আর এইখান থেকে এই পর্যন্ত এটা আর এইটা আসতেছে এই বাহুটা, মানে ও কিউ আসতেছে কত? আর প্লাস ডেল আর। এটা হচ্ছে আমার কোণের দিক থেকে গেল, মানে বাহু বৃদ্ধির দিক থেকে গেল। এবার এই চাপ দৈর্ঘ্য কতটুকু কি বৃদ্ধি পাচ্ছে সেটা আলোচনা করি। তাহলে পি ও কিউ কত? পি ও কিউ ইকুয়াল টু কত? ডেল থিটা। ঠিক আছে, ওই কোণটা ডেল থিটা। এবং চাপ দৈর্ঘ্য কয়টা দেওয়া আছে? চাপ দৈর্ঘ্য এপি, এই একটা চাপ দৈর্ঘ্য দেওয়া আছে। এপি ইকুয়াল টু কত? চাপ দৈর্ঘ্য এপি ইকুয়াল টু এস দ্বারা প্রকাশ করা হয় চাপ দৈর্ঘ্য। তাহলে চাপ দৈর্ঘ্য এপি ইকুয়াল টু কত? এপি ইকুয়াল টু এস। এবং এখান থেকে এপি যদি এস হয়, তাহলে এ কিউ কত হবে? এটা এস আর এটা বৃদ্ধি করছিলাম কত? ডেল এস পরিমাণ। তাহলে এ কিউ ইকুয়াল টু কত? এস প্লাস ডেল এস। যেন চাপ পি কিউ ইকুয়াল কত? ডেল এস। এই পি কিউ ইকুয়াল ডেল এস আর পি এ ইকুয়াল টু এ। তাহলে টোটাল চাপ দৈর্ঘ্য আসতেছে এস প্লাস ডেল এস। তাহলে আমরা পাই এটা পরে। এবার আমি হচ্ছে বই থেকে বট করে বোঝানো আছে, এনেছে শর্ট করে বোঝানো আছে। ঠিক এটাই সেম টু সেম চিত্র। এইখান থেকে এই টোটাল দূরত্ব থিটা প্লাস ডেল থিটা, আর এইখান থেকে এই দূরত্ব এই
মানে পিও যদি আর হয় তাহলে আরেকটা বাহু যদি উপরে বৃদ্ধি করে সেটা হচ্ছে আর প্লাস ডেল আর। চাপ দৈর্ঘ্যে আমরা এই যে পি এ পর্যন্ত আমরা কত নিলাম, পি এ পর্যন্ত যদি এস হয় তাহলে কিউ এ পর্যন্ত কত, এস প্লাস ডেল এস। ঠিক আছে, আর এখানে একটা নতুন একটা বাহু কল্পনা করে নিচ্ছি, সেটা হচ্ছে এন কল্পনা করে, এন ইকুয়াল টু এল কল্পনা করে, আর যাই কল্পনা করে পি কল্পনা করে নেওয়া লাগছি। ঠিক আছে, এবার শর্ট করে লেখা আছে, মনে করি ও কেন্দ্রিক কক্ষপথের উপর একটি বস্তুকণা টি সময়ে পি অফ আর থিটা বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময়ে কিউ ইন্টু আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। ওই টোটাল বর্ণনাটুকি সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখি, পিও কিউ এখানে কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। পিও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যে সময় 9 10-এ পড়ছি, সমদ্বিবাহু আর যদি এর কোণ দেওয়া থাকে তাহলে ওইটা নির্ণয় সূত্র হাফ এ বি সাইন থিটা পড়ছি। ঠিক আছে, তাহলে পিও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ওপি, এই যে ওপি। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের কোণ আর কি দেওয়া থাকলে পারে, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে হাফ ওপি কিউ দুইটা বাহুর দৈর্ঘ্য ইন্টু কত সাইন থিটা বলতে কত পিও কিউ বলতে যে এখানে যে কোণটা আসে সেই কোণ, এখানে যে কোণ আসবে আমরা সেই কোণটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে হাফ ওপির মান দিয়ে আছে আর বসালাম, আর ও কিউর মান দিয়েছে আর প্লাস ডেল আর, তাহলে আর প্লাস ডেল আর পিও কিউ বাহুটা কি, কিউ বাহুটা হচ্ছে ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করছিলাম, তাহলে এই যে ডেল থিটা। ঠিক আছে, তাহলে পিও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ও কিউ সাইন পিও কিউ হাফ আর প্লাস ডেল আর কত সাইন থিটা। এটা হচ্ছে আমরা পিও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। বৃত্তাংশের ক্ষেত্রফল, এখানে কিন্তু একটা বৃত্তও উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই যে চাপটাই তো বৃত্ত উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা নির্ণয় সূত্র, যেহেতু বৃদ্ধির হার বৃদ্ধি পাইছিল কতটুকু, বৃদ্ধি পাইছিল আমার ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পাইছিল, তাহলে ওইটা নির্ণয় সূত্র, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিমিট ডেল টি টেন্স টু 0 হাফ, মানে বৃত্তের ক্ষেত্রফল হাফ আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা, আর বৃদ্ধি পাইছিল হচ্ছে কত পরিমাণ, ডেল টি পরিমাণ, মানে আংশিক আকারে বৃদ্ধি পাইছিল, অল্প একটু করে বৃদ্ধি পাইছিল। ঠিক আছে, এবার এটা হচ্ছে অংশে বিভক্ত করে নেব, তাহলে লিমিট ডেল টু টেন্স টু 0 যেমন আছে তেমনই রাখলাম। এখন এই যে হাফ আর এর সাথে গুণাকার আছে, আবার সাইন ডেল থিটাটাও এইটার সাথে গুণাকার আছে ডিভাইডেড বাই ডিটি, আবার হাফ ডেল আর এর সাথে গুণাকার আছে, ডেল আর এর সাথে আবার সাইন ডেল থিটাও গুণাকার আছে ইন্টু কত ডিভাইডেড বাই ডেল টি, সেটা আকারে লিখবো। লিমিট ডেল টি টেন্স টু 0 হাফ আর মিলে আর স্কোয়ার, তারপরে সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি প্লাস লিমিট ডেল টু টেন্স টু 0 হাফ আর ডেল আর, তাহলে হাফ আর ডেল আর সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, জাস্ট অংশে বিভক্ত করছি। এখন আমার কাজ হবে যে এই লিমিটগুলো বসাই দেওয়া। ঠিক আছে, যদি আমরা লিমিটগুলো বসাই দিই তাহলে মানে কি উত্তর পাইছি আমরা সেটা দেখি। আমরা লিমিট ডেল টেন্স টু 0 ছিল হাফ আর মিলে আর স্কোয়ার হলো সাইন ডেল থিটা ডিভাইডেড বাই কত ডেল থিটা, কারণ এখানে আমরা চেইন রুল প্রয়োগ করছি। ঠিক আছে, এখানে আমার ছিল ডেল থিটা, সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, আমরা চেইন রুল প্রয়োগ করলাম মানগুলো বসানোর স্বার্থের জন্য, হাফ আর স্কোয়ার সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, আর ডেল থিটা ডিভাইডেড বাই কত ডেল থিটা ডিভাইডেড বাই কত ডেল টি, এই ডেল থিটা কাটে গেলে পরে সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি আকারেই থাকে, প্লাস লিমিট ডেল টু টেন্স টু 0 হাফ আর ডিভাইডেড বাই ডেল টিটা আমরা একটু সাইডে মানে ভাগ আকারে রাখলাম, আর সাইন থিটাটা কি করে রাখলাম, সাইন থিটাটা আমরা সাইডে রাখলাম, সাইন ডেল থিটাটা আমরা সাইডে রাখলাম। এখন আমরা কিছু সূত্র শিখছি ছোটো ক্লাস ইন্টারে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা সূত্র শিখছিলাম, যে সূত্রটা এরকম হবে, লিমিট ডেল থিটা টেন্স টু 0 সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল থিটা। ঠিক আছে, লিমিট ডেল থিটা টেন্স টু 0 সাইন ডেল থিটা ডিভাইডেড বাই ডেল থিটা ইকুয়াল টু আমরা সূত্রটা শিখছিলাম 1। ঠিক আছে, 1 সেই সূত্রে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমরা এখানে আংশিক কভার আপ চেইন রুল প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0 সাইন ডেল থিটা ডিভাইডেড বাই কত ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, এখানে ডেল টি হবে ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি, এত এর মান আসতেছে 1,
তাহলে হাফ আর স্কোয়ার, আর যখনই এই ভ্যালুটা বসাবো তখন এই ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি আংশিক কী হয়ে যাবে, আংশিক ক্ষুদ্র হয়ে যাবে, ঠিক আছে, অতি ক্ষুদ্র থেকে আংশিক ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে ডেল থিটা ডিভাইড বাই ডেল টির বদলে ডি থিটা ডিভাইড বাই ডিটি হবে। আবার বলি, লিমিট ডেল টু টেন্স টু 0 সাইন ডেল থিটা ডিভাইড বাই ডেল টির -1, যখনই আমরা মানগুলো বসাই দেবো তখন এইখানে যে ডেল থিটা ডিভাইড বাই ডেল টি থাকবে এটা আংশিক ক্ষুদ্র হয়ে যাবে, অতি ক্ষুদ্র থেকে আংশিক ক্ষুদ্র হবে, অর্থাৎ ডেল থিটা ডিভাইড বাই ডেল টি থেকে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি হবে, প্লাস এইখানে আমরা লিমিটটা বসাবো, লিমিট ডেল টু টেন্স টু 0, এই টি এর জায়গায় বসালে পরে 0 বসালে পরে টোটালটাই 0, তাই প্লাস কত 0, যেখানে ডেল টু টেন্স টু 0 ডেল থিটা টেন্স টু 0, অর্থাৎ এটা হবে না, ঠিক আছে। এবার হাফ আর স্কোয়ার ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু আমরা ধরে নিলাম এইচ, এটু ইকুয়াল টু ধরে নিলাম এইচ, তাহলে হাফ কত এইচ, এই ধরে নিলাম আর স্কোয়ার ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু কত এইচ। এইটা কি মান, এটা হচ্ছে পুরোটাই আমার কনস্ট্যান্ট মান, আমার দেখাতে বলছিল ধ্রুবক, তাহলে এই একটা অ্যান্সার শেষ, ঠিক আছে। সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে কি পায়, বৃদ্ধি পায়। এটা গেল। আমার আরও একটা উত্তর দেখাতে বলছে, সেই উত্তরটা হচ্ছে, উত্তরটা আমি একটু দেখাই। এখানে বলছিল ধ্রুবক একটা মান দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়, দেখাইছি, এবং রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্ত অনুপাতিক, এবারে ব্যস্ত অনুপাতিক দেখাবো, ঠিক আছে, কিসের লম্বের ব্যস্ত অনুপাতিক সেটা দেখাই। আমরা যে চিত্রটা আঁকেছিলাম দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ মানে দ্বিতীয় উত্তর, মনে করি ও বিন্দু হতে আমরা চিত্রটা ছিল এরকম, এটা এক্স অক্ষ ছিল, এটা হচ্ছে আমার ছিল এটা এই পর্যন্ত আমার ছিল পি, আর এখানে আমরা আরেকটা লম্ব কল্পনা করে নিই, আর বৃত্তচাপটা আমরা মনে করি এইখানে আছে, এরকম বৃত্তচাপ আছে, এখানে হচ্ছে লম্ব উৎপন্ন আছে, আর এই স্পর্শকটা পি অফ কত 8 থিটা এরকম আকারে ছিল, আর এটা হচ্ছে আমরা ধরে নেব পি, এই বাহুটার দৈর্ঘ্য ধরে নেব পি, আর এখান থেকে এই পর্যন্ত থিটা এরকম আকার ধরে নেব, যা ওই পাশে আছে, এখানে জাস্ট আঁকালাম। মনে করি ও বিন্দু হতে পি অফ আর থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, এই যে এখানে যে একটা লম্ব আঁকলাম সেটার অঙ্কিত লম্ব দূরত্ব ধরে নিলাম কত পি, এখানে কিন্তু আরেকটা লম্ব দূরত্ব ছিল কত আর পি, এবং পি বিন্দুর রৈখিক বেগ, তাহলে পি বিন্দুর রৈখিক বেগটা সবসময় ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি বিন্দুর রৈখিক বেগ ভি, প্রমাণ করতে হবে যে ভি সমানুপাতিক 1/p, কারণ আমাদের সমানুপাতিক কিন্তু দেখাতে বলছিল প্রশ্নে, এই যে রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের কি অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে। তার মানে আমার দেখার লাগবে মূল টার্গেট আমার দেখার লাগবে যে কত এরকম আকারে দেখাতে হবে, ভি সমানুপাতিক 1/p দেখায়, আর 1/l আর 1/q দেখায়, একই কথা, এটা আমার দেখা লাগবে, এটা হচ্ছে মেইন টার্গেট। তাইলে মনে করি ও বিন্দু হতে পি অফ আর থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব পি এবং পি বিন্দুর রৈখিক বেগ ভি, প্রমাণ করতে হবে যে ভি সমানুপাতিক এই যে 1/p, 1/l দেখালো কোনো সমস্যা নেই, পি দেখালো কোনো সমস্যা নাই। এবার পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, পি ও কিউ, এই দেখো ভাই এটা পি আর এটা ও, আর এই যে নতুন একটা লম্ব অঙ্কন করলাম এটার নাম দিলাম আমরা কিউ, এটা কিন্তু আগের চিত্রের সাথে মিল নাই কিন্তু কল্পনা করে নিয়েছি কিউ, ঠিক আছে। তাহলে পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ, আমরা এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন আছে, এই যে পি ও কিউ, এখানে এই যে লম্ব যদি এখানে লম্বটা নেই তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা হিসেবে নেব, ঠিক আছে। তাহলে হাফ গুণ পি কিউ, এই যে এটার নাম দিলাম আমরা কত পি কিউ, উচ্চতার হিসেবে নিলাম পি কিউ, আর ভূমি নিলাম হচ্ছে পি, তাহলে হাফ গুণ ভূমিটা আগে পরে লেখা আছে, উচ্চতাটা আগে লেখা আছে, হাফ গুণ পি কিউ গুণ কত পি কিউ গুণ পি, ঠিক আছে। এখানে লেখার দরকার ছিল হচ্ছে ও কিউ, সমস্যা নাই, পি কিউ গুণ আমরা পি লিখলাম, এটা কোনো সমস্যা নেই। আর এই পি কিউ এর ভ্যালু ডেল এস দেওয়া আছে, ঠিক আছে, আমরা প্রথমেই কিন্তু দেখাইছিলাম এটার ভ্যালু ডেল এস দেওয়া আছে, আমি একটু দেখাই, প্রথমেই আমরা আলোচনার ভিতরে দেখাইছিলাম, এই যে পি কিউ ইকুয়াল টু কত ডেল এস, চাপ দৈর্ঘ্য পি কিউ ইকুয়াল টু কত ডেল এস, তাহলে পি কিউ ইকুয়াল টু ডেল এস, আর পি তো পি আকারে আছে, এই যে পি কিউ ওটি নিকটে, ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃদ্ধি সবসময় কতটুকু করেছিল, ডেল এস অথবা ডেল থিটা করে বৃদ্ধি হয়েছিল না, এত করে বৃদ্ধি হয়েছিল, তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধির হার লিমিট ডেল টি টেন্স টু 0 হাফ, বৃদ্ধির হারে সবসময় ডেল টি দ্বারা ভাগ করা লাগে, এটা তো আমরা জানি, তাহলে ডেল এস পি ডিভাইডেড বাই কত ডেল টি,
বৃদ্ধির হার নির্ণয় করতে হলে সব সময় ডেল থিটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে হাফ আমরা লিমিটটা যদি লিমিটটা যদি এখানে বসাই দিই তাহলে হাফ পি তো পি থাকলো, এই পিটা আমরা আগে নিয়ে আসলাম, থাকলো ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। আমরা যদি এটা নির্ণয় সূত্র লিমিট ডেল টি টেন্স টু 0 থাকলো ডেল এস ডিভাইডেড বাই ডেল থিটা, এইটা মানেই হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই কত ডেল টি। ঠিক আছে, অতি ক্ষুদ্র মান সবসময় কি হয়ে গেলো, আকার হয়ে গেলো, আংশিক আকার হয়ে গেলো। আমরা জানি ক্ষেত্রফল বৃদ্ধির হার কত জানি হাফ এইচ, এই যে এখান থেকে আমরা পাইছিলাম, এই যে প্রথম উত্তর থেকে পাইছিলাম হাফ কত এইচ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হাফ এইচ, আর এখানে ক্ষেত্রফল বৃদ্ধির হার পাইছি কত হাফ পি ডি এস ডিভাইডেড বাই ডিটি। তাহলে দুইটা সমান, হাফ এইচ ইকুয়াল টু আমরা লিখবো হাফ পি ডেল এস ডিভাইডেড বাই ডিএস ডিভাইডেড বাই ডিটি, এই আকারে লিখবো। তাহলে এই যে তাই লিখছি, তাহলে ওই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল আমরা লিখে দিলাম। তাহলে হাফ এইচ ইকুয়াল হাফ পি ডেল এস ডিএস ডিভাইডেড বাই ডিটি। তাহলে এইচটা এই পাশে রাখলাম, হাফটা এই পাশে কি যাবে, মূল কথা হচ্ছে উভয় দিক থেকে হাফ বাদ দিলাম, এইচ ইকুয়াল টু পি ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডিটি। আর এইচ ইকুয়াল পি তো পি থাকে গেলো, আমরা একটা জানি ডিএস ডিভাইডেড বাই ডিটি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। তাহলে ভি, তাহলে হাফ কত পি ভি, অর্থাৎ আমরা যদি এই পিটা কিন্তু কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান, তাহলে ভি ইকুয়াল এইচটা কি, আমরা একটা কাজ করি, আমরা এখানে তো দেওয়া আছে এইচ ইকুয়াল টু পিভি, আমরা পিভি ইকুয়াল টু এইচ লিখতে পারি। আমরা যদি এখান থেকে ভিটা ফ্রি করি তাহলে ভি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, অর্থাৎ এইচটার সামনে থাকলাম 1 ডিভাইডেড বাই পি আকারে থাকলো। তাহলে আমরা ভি ইকুয়াল লিখতে পারি এইচ ইন্টু 1 ডিভাইডেড পি, এটির নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। আমরা যদি এই যে কনস্ট্যান্ট মান এইচ এর বদলে এইচটা উঠাই দিই তাহলে ভি সমানুপাতিক 1 বাই পি, ভি সমানুপাতিক 1 বাই পি মানেই ভি ইকুয়াল টু এইচ 1 বাই কত পি, অর্থাৎ পিটা কি ধ্রুবক। এটাও দেখানো শেষ। আমার 3 নম্বর পার্টে বলছিল, সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে কোনো বিন্দুতে রৈখিক বেগ কেন্দ্র হতে ওই বিন্দুর উপর স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক আকারে দেখানো শেষ। থার্ড পার্ট বলছিল যে ওই থার্ড পার্টে আমার আরেকটা প্রশ্ন বলছিল, প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা আমার ছিল, আমি একটু দেখে নিই প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা কী নির্ণয় করতে বলছিল, প্রশ্নটা আমার নির্ণয় করতে বলছিল, প্রশ্নটা আরেকটা প্রশ্ন নির্ণয় করতে বলছিল, এটা তো এখানে নাই, কোনখানে দেখলাম, ব্যস্তানুপাতিক দেখানো শেষ। রৈখিক ও আরেকটা আসছে সম্ভবত ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার প্লাস এত দেখার লাগবে কেন্দ্রিক কক্ষপথে। ঠিক আছে, এটা দেখা লাগবে। আমরা জানি অন্তরক ক্যালকুলাস হতে পাই, আমরা কিন্তু ক্যালকুলাস 2তে এই অঙ্কটা করছি, এরকম নিয়মের সূত্রটা করছি, চ্যাপ্টার 2তেই করছি। 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 ডি আর বাই ডি থিটা তার হোল স্কোয়ার, একবারে হুবহু সেম টু সেম এই সূত্র করছি, যেখানে আর ইকুয়াল টু 1 বাই ইউ, এটা কিন্তু প্রশ্নই বলে দিছিল, আর ইকুয়াল টু 1 বাই ইউ। এটা হচ্ছে আমরা 2 নম্বর চ্যাপ্টার, না আমি তো 1 নম্বর চ্যাপ্টারে খুঁজতেছি, 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখাই। এই যে এখানে এই যে ইউ ইকুয়াল টু 1 বাই আর, তাহলে আর ইকুয়াল টু 1 বাই ইউ, এইচ তো ধ্রুবক, এটা তো বলেই দিচ্ছিল প্রশ্নে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু 1 বাই ইউ হলে পরে ইউ ইকুয়াল টু 1 বাই আর লিখতে পারি। এটার আমরা ডেরিভেটিভ করে দিই কিসের সাপেক্ষে, থিটার সাপেক্ষে। তাহলে আর করলে পরে ডি আর ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু 1 বাই ইউ রে যদি আমরা অন্তরীকরণ করি থিটার সাপেক্ষে 1 বাই ইউ, তাহলে সাইডে আমরা লিখি আর ইকুয়াল টু 1 বাই ইউ, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস 1, এটা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি ডি আর ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু আর এর পাওয়ার কি 1, আমরা জানি পাওয়ারটা কি আসে, পাওয়ারটা সামনে আসে -1, ওর পাওয়ার আর 1 কমে যায়। ঠিক আছে, মাইনাস কত 1 ডিভাইডেড -1, যেহেতু এটা কি না, যেহেতু এটা থিটা না, তাহলে আরেকবার হবে ডি ইউ ডিভাইডেড বাই কত ডি থিটা, যেহেতু ইউ রে করতেছি তাহলে মাইনাসই থেকে গেলো, এই পাওয়ার আর এই পাওয়ারে এসেছিল -2, আর -2 রে সূচকের নিয়ম অনুসারে লেখা যায়, তাহলে ডি ইউ ডিভাইডেড বাই ডি থিটা সূচকের নিয়ম অনুসারে লেখা যায় কত 1 বাই ইউ স্কোয়ার ডি ইউ ডিভাইডেড বাই ডি থিটা। ঠিক আছে, তাহলে ডি আর ডিভাইডেড বাই ডি থিটা ইকুয়াল টু -1 বাই ইউ স্কোয়ার ডি ইউ ডিভাইডেড বাই ডি থিটা। আমরা লিখতে পারি কত, এই যে এখানে আমরা মানগুলো বসাই দেবো, অন্তরক ক্যালকুলাস হতে পাই, এই মানগুলো আমরা এখন অ্যাপ্লাই করে দেবো। আমরা 1 বাই কত পি স্কোয়ার, 1 বাই পি স্কোয়ারে আছে, আমরা 1 বাই আর, আমরা কিন্তু দেখাইছি যে কি দেখাইলাম, আমরা দেখালাম যে ইউ ইকুয়াল টু কত 1 বাই কত, ইউ ইকুয়াল টু আমরা 1 বাই আর, আমরা জানি ইউ ইকুয়াল টু কত 1 বাই আর, তাহলে ইউ ইকুয়াল টু যদি 1 বাই আর হয়,
তাহলে এখানে আছে 1/r, 1/r এর বদলে আমরা ইউ লিখবো, যেহেতু 1/r হোল স্কোয়ার আছে তাহলে লিখলাম আমরা ইউ স্কোয়ার, এখানে 1/r টু দি পাওয়ার 4, তাহলে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস dr ডিভাইড বাই ডিটিটা তার হোল স্কোয়ার, dr ডিভাইড বাই ডিটিটা তার হোল স্কোয়ার করলে পরে এইটা আছে, এটার মানে এটা আছে dr ডিভাইড বাই ডিটিটার মানে আছে মাইনাস ইউ 1/u স্কোয়ার du ডিভাইড বাই ডিটিটা, তাহলে এটার উপরে হোল স্কোয়ার হবে, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই ইউ স্কোয়ার du ডিভাইড বাই ডিটিটা তার হোল স্কোয়ার। তাহলে এবার 1/p স্কোয়ার ছিল, লিখলাম আমরা ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, এটা থেকে আসলো আমরা একটা 1 নং সমীকরণ থেকে কিন্তু পাইছিলাম ভি ইকুয়াল টু এইচ ইন্টু 1/p অথবা এইচ ইকুয়াল টু পিভি, আমরা দেখাই এইচ ইকুয়াল টু পিভি, আমরা আমাদের মান লাগবে পির মান, তাহলে পিভি ইকুয়াল টু আমরা এইচ, ভি ইকুয়াল টু পি ইকুয়াল টু আমরা পি ইকুয়াল টু লিখতে পারি কত এইচ ডিভাইডেড বাই ভি, এইচ ডিভাইডেড বাই ভি লিখতে পারে না, যেহেতু এখানে পি স্কোয়ার ছিল, যেহেতু পির মান পাইছি এইচ ডিভাইডেড বাই ভি, তাহলে এইচ স্কোয়ার ভি স্কোয়ার, আর এইখানে ভাগ দেওয়া আছে 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার, আমরা পির মান পাইছি এইচ স্কোয়ার ভি স্কোয়ার, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টো দিলে পারে পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত এইচ স্কোয়ার, ঠিক আছে, এই মানটা পাচ্ছি। তাহলে 1/p স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার প্লাস এখানে ইউ টু দি পাওয়ার 4, এখানে মাইনাস ইউ টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাইনাস ইউ টু দি পাওয়ার কি আছে স্কোয়ার আছে, আর ডিইউ ডিভাইডেড বাই ডিটিটা তার হোল স্কোয়ার আকার আছে। তাহলে আমরা এখন একটা কাজ করি, দেখি কি আকারে লেখা যায়। আমরা এখান থেকে ইউ স্কোয়ার আকারে থেকে গেল, ঠিক আছে, আর ডিইউ ডিভাইডেড বাই ডিটিটা তার হোল স্কোয়ার আকারে রাখলাম, আর এইটারে যদি স্কোয়ার করে দিই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তার মানে 1/u টু দি পাওয়ার 4, এই ইউ টু দি পাওয়ার 4 আর এই ইউ টু দি পাওয়ার 4 কাটে দেয়, থাকতেছে ডিইউ ডিভাইডেড বাই ডিটিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর ইউ স্কোয়ার তো ইউ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ারটা ভাগ আকার আছে, এই পেছনে গুণ করে দেবো, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডিভাইডেড বাই ডিটিটা তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমার প্রশ্ন দেখাতে বলছিল। এটা হচ্ছে আমার তিতাস বই থেকে চ্যাপ্টার 4 এর প্রথম লেকচার, এখান থেকেও 3-4টা লেকচার আপলোড করব, ও আজকে এই পর্যন্তই।